বিএনপির গুলশানের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে আজও বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘন্টার বৈঠকে ঢাকা ১৭ আসনে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে প্রচারণা আরও বেগবান করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয় তারেক রহমান। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা ১৭ আসনের দলের নির্বাচন পরিচালনা কমিটি ছাড়াও বনানী এবং ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভারপ্রাপ্ত। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, মতবিনিময়ে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে আর কি কি তথ্য রয়েছে বিস্তারিত যদি বলেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আর এখানে সকাল 10টা থেকে নেতাকর্মীরা আসেন এবং গত দুদিন ধরে, যেটি বলছিলাম এর আগেও, দুদিন ধরে এই ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে মত বিনিময় সভা করছেন। সকালে সেশনটি শেষ হয়েছে এবং এখন দুপুরের সেশনটির জন্য নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণ আগে ভাসানটেক থানার নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়ে আছেন, কারণ কর্মীরা ভিতরে ঢুকছেন। মূলত এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে, আর যেহেতু দীর্ঘ সময় দেশে ছিলেন না এবং ঢাকা ১৭ আসনের মতো একটি বৃহত্তর জায়গা থেকে তিনি লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই জন্য নেতাকর্মীদের সাথে এই নির্বাচনকে আরো বেশি তাদের ভোট প্রচারণা আরো বেশি বেগবান করার জন্য তাদের এই আলোচনা। এবং কিছুক্ষণ আগে ছাত্র দলের নেতা নাসরুদ্দিন সে কিন্তু আমাদেরকে বলেছেন যে সাধারণত ভোটে প্রচারণা এবং কি কি সমস্যা রয়েছে, বিশেষ করে বায়ু দূষণের মতো একটি সমস্যা রয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, সেই জন্য এই দেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে ভোটারদের কাছে যে দ্বার প্রান্তে যে অন্যান্য প্রার্থীদের মতো নিজের পক্ষে ভোট চাওয়ার যে বিষয়টি, এই পুরো উৎসবমুখর পরিবেশটি কিভাবে আসলে আরো বেগবান এবং আরো সুন্দরভাবে করা যায়, এই বিষয়টি নিয়েই এই ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দুদিনের মত বিনিময় সভা, যার আজকে দ্বিতীয় পর্বের শেষ আলোচনাটি চলছে। নুসরাত, এটি হচ্ছে গুলশানের এই কার্যালয় থেকে এখনকার মতো তথ্য। মাহিলা, ধন্যবাদ আপনাকে। আপনি খবর রাখতে থাকুন। সবশেষ খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। দর্শক, ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর নিয়ে জানাচ্ছিলেন মাহিলা ইসলাম। স্বৈরাচারের সাথে নির্বাচন করা দলই বিএনপির বিপক্ষে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, সবার জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে সুশৃঙ্খল হবারও আহ্বান জানান বিএনপির নেতা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র ধনী শ্রেণীর কথা বলেননি, তিনি দেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা বলেছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একমাত্র অবদান ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। আমি আজকে নতুন করে বলতে চাই, এই দুটি উদ্দেশ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন কার্যক্রমের তৃতীয় দিন আজ। গত দুদিনে নির্বাচন কমিশনে ১৬৪টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে অঞ্চলভেদে 10টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে এই আপিল কার্যক্রম চলবে। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে 122 জন প্রার্থী আপিল করেন। আর প্রথম দিন 42টি আবেদন জমা পড়ে ইসিতে। হলফনামায় ভুল,
ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অজুহাতে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। আগামী 10 জানুয়ারি থেকে এসব আপিল আবেদনের শুনানি করবে কমিশন। তৃতীয় দিনের আপিল কার্যক্রমের খবরাখবর নিয়ে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আজকে কতজন আবেদন করেছেন, প্রার্থীরা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপিল আবেদন গ্রহণের আজকে তৃতীয় দিন। মনোনয়ন যাদের বাতিল হয়েছিল বা যেসব মনোনয়ন বৈধ করা হয়েছিল সেগুলোকে চ্যালেঞ্জ করে আছে তৃতীয় দিনের মতো আপিল চলছে। এবং প্রথম দিন আমরা দেখেছিলাম 42টি আবেদন পড়েছিল, দ্বিতীয় দিন 122টি এবং আজ সেই সংখ্যা সব মিলিয়ে 200 ছাড়িয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম সর্বমোট 225টি আবেদন করেছে নির্বাচন কমিশনে এই আপিলে। এবং যেমনটি আমরা বলছিলাম যে এর আগের সংবাদ সংযোগেও যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, আমরা জানি এবার 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এবং এই মনোনয়ন বাতিলের পেছনের মূল কারণগুলো ছিল যারা হলফনামায় সঠিক তথ্য দেয়নি, কোনো ঘর অপূর্ণ রেখেছে বা যারা হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছে, পাশাপাশি যাদের কোনো ঋণ আছে বা বিল খেলাপি যারা রয়েছে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং গতবারের মতো এই নির্বাচনে কিন্তু আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীদের যে মনোনয়ন সেগুলো বাদ পড়েছে 1% ভোটারের যে সমর্থন সেটির অভাবে। এবং কিছুক্ষণ আগেও আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বললাম যারা স্বতন্ত্র প্রার্থী, তারা যেমনটি বলছিলেন, অভিযোগ করছিলেন যে তাদের 1% পূর্ণ সমর্থন থাকার পরও রিটার্নিং কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে তাদের মনোনয়ন বাতিল করেছে। পাশাপাশি কয়েকজন প্রার্থী যেমনটি গত দুই দিনও বলেছিলেন, আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে রিটার্নিং কর্মকর্তা যারা প্রার্থী রয়েছেন দলীয় প্রার্থী তাদের সাথে একরকম ব্যবহার করেছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা একইভাবে আবেদন করার পরও তাদের আবেদন গ্রহণ করেনি। তারা আসলে সবকিছু মিলে যাদের যে অভিযোগ আছে সেগুলো নিয়ে তারা নির্বাচন কমিশনে আপিল করছে এবং এই আপিল আবেদন চলবে 9 তারিখ পর্যন্ত এবং এরপর 10 থেকে 18 তারিখ এই আপিলগুলোর শুনানি হবে এবং সেই শুনানিতে যারা যোগ্য প্রমাণিত হবেন, যারা তথ্য প্রমাণ দিতে পারবেন আদালতে, নির্বাচন কমিশনের আদালতে, তারা পার পেয়ে যাবেন এবং তারা আসলে তাদের মনোনয়ন ফেরত পাবেন। নুসরাত, অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, তাই আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা করে জামায়াতের আমির। এ বিষয়ে ইইউকে জানানো হয়েছে বলেও জানান তাহের। তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই 11 দলীয় জোটের আসন সমঝোতা জানানো হবে। আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। নির্বাচনী খরচ জোগাতে এবারও জোরালোভাবে আলোচনায় উন্মুক্ত চাঁদা তোলা বা ক্রাউড ফান্ডিং। এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থী অর্থ সংগ্রহ করেছেন সেই পথে। অনেকেই ঘোষণা দিয়েছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুদান কিংবা ঋণ গ্রহণের। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো উপায়ে অনুদান নিলেই গুনতে হবে আয়কর। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। রাজনীতিতে তরুণ সেন্সেশন অক্সফোর্ড গ্রাজুয়েট তাসনিম জারা জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন এনসিপিতে, সক্রিয় হন রাজনীতির মাঠে। এবারের ভোটে তিনি লড়ছেন ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আর নির্বাচনী ব্যয় মেটাতে ঘোষণা দিয়ে চান শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। মাত্র 2 দিনে তার তহবিলে জমা পড়ে 47 লাখ। তবে এই অর্থ নিয়ে খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না তিনি, কেননা এতে করের বিধান আছে বিদ্যমান আইনে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা 11 আসনে।
যিনি নির্বাচনে ব্যয় করতে চান ৪৫ লাখ টাকা। এর মধ্যে ৪৪ লাখই তোলার ঘোষণা দিয়েছেন ক্রাউড ফান্ডিং বা চাঁদা অনুদানের মাধ্যমে। একই পথে হেঁটেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একদিনেই তুলেছেন ২২ লাখ টাকা। এই আয়কর বিশ্লেষক মনে করেন প্রার্থীদের স্বচ্ছতার স্বার্থেই আইনি বিধান পরিপালন জরুরি। বাবা মা, স্ত্রী, সন্তান এদের কাছ থেকে যদি আপনি কি পান, আপনি কোনো গিফট রিসিভ করে থাকেন এবং সেটা যদি দুজনের রিটার্নে দেখানো থাকে, তাহলে এটার উপরে কিন্তু কর দিতে হয় না। তো এগুলো বাদ দিয়ে বাকি যতজনের কাছ থেকে আপনি দান অনুদান হিসেবে পাবেন, তো সেটা কিন্তু আপনার আয় হিসেবে কিন্তু কি মানে পরিগণিত হবে। তাহলে কেউ যদি ৪০ লাখ বা ৪৫ লাখ টাকা রেইজ করেছেন মানে দানের মাধ্যমে, তো স্বাভাবিক তাকে মানে স্ল্যাব রেটে ওই পরিমাণ ট্যাক্স কিন্তু আগামী কর বৎসরে মানে আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ারে ২৬-২৭ যেটা আছে সেখানে কিন্তু তাকে দিতেই হবে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ হলফনামায় ঘোষণা দিয়েছেন ২ আত্মীয়র কাছে ১১ লাখ টাকা সংগ্রহের। এছাড়া কারো ভরসা ঋণ, কেউ আবার পরিকল্পনা করছেন দীর্ঘমেয়াদে ধার করার। কিন্তু আয়কর আইন বলছে ৫ লাখের বেশি ঋণ হলেই লেনদেন হতে হবে ব্যাংকিং চ্যানেলে, যা একই সাথে উল্লেখ করতে হবে আয়কর নথিতে। দিতে হবে ঋণ শোধের তথ্য। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং চ্যানেলের মধ্যেই পড়ে। সো যে প্রার্থী আছেন, যিনি ক্রাউড ফান্ড করছেন, উনি যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে টাকা নিয়ে থাকেন এবং তার আয়কর রিটার্নে যদি এটা দায় হিসেবে দেখায়, তাহলে কিন্তু ব্যাংকিং চ্যানেলের শর্তটা কি পরিপূর্ণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি উনি দায় হিসেবে দেখায় তাহলে হয়তো হতে পারে, কিন্তু অনুদান বা আপনার গিফট এরকম যদি দেখায় তাহলে একটা ট্যাক্স হওয়ার একটা সুযোগ থাকে। বিশেষজ্ঞরা জানান আইন অনুযায়ী অনুদানের অর্থ যোগ হবে মোট আয়ে, কর বসবে নিয়মিত হারে। রুহুল আমিন, ৭১, ঢাকা। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট বেঞ্চ। বুধবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। পরে আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দেন তিনি। গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৮,০০০ মেট্রিক টন ভুট্টার খালাস শুরু হয়েছে। আমেরিকার ভ্যানকুইভার বন্দর থেকে ২৪শে নভেম্বর ছেড়ে আসা ভুট্টা বহনকারী মাদার ভেসেল এমভি বেলটোকিও ১ জানুয়ারি কুতুবদিয়া বন্দরে আসে। বুধবার সকাল লাইটার জাহাজে ভুট্টার একাংশ সদরঘাট জেটিতে আনা হয়। পরে আমেরিকান এম্বাসির এগ্রিকালচার এটাশে এরিন কেভার্ডের উপস্থিতিতে শুরু হয় খালাস কার্যক্রম। বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে গম, ভুট্টা এবং সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত ভিপি পদে ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেলে এগিয়ে আছে, আর জিএস এবং এজিএস পদে শিবি সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছে। এখন পর্যন্ত ৩৯ কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব ফলাফলে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ানের ভিপি প্রার্থীরা এগিয়ে আছেন। এর আগে রাত ১২:৩০টার পর ভোট গণনা শুরু হয়। ওএমআর মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেয় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরে স্থগিত করা হয়। ভোট গণনা শুরুর পর ২ প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এরপর গণনা বন্ধ করে দেওয়া হয়। পরে ভিপি এবং জিএস প্রার্থীদের সাথে আলোচনা শেষে মধ্যরাতে আবারও গণনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়। জকসু নির্বাচনের ফলাফলের খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা। আরও খবর জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। জুলিয়া, নির্বাচনের ফলাফল কখন শেষ হতে পারে, ঘোষণা করা হতে পারে কখন, প্যানেল থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, এবং সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রার্থীদের বিষয়ে যদি একটু বিস্তারিত জানান। নুসরাত, আপনি যেমনটি বলছিলেন, প্রায় ২ দশক পর কিন্তু প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং গতকাল সন্ধ্যা ৬টা থেকে নিয়ে এখন পর্যন্ত ১৮ ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে এবং ভোট গণনা কিন্তু এখনও চলছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এই ১৪টি কেন্দ্রের মধ্যে কিন্তু ভিপি পদপ্রার্থী যিনি রয়েছেন ছাত্রদল প্যানেল থেকে, তিনি কিন্তু এগিয়ে আছেন এবং বাকি ২ পদ যে রয়েছে জিএস এবং
পদে সেখানে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। আপনি নিরাপত্তার বিষয়টি বলছিলেন, এখান থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, আমরা এমনটাই দেখেছি সকাল থেকে। এবং রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি বলেছেন যে প্রতি তিনটি কেন্দ্রের ভোট গণনার জন্য কিন্তু 1 ঘন্টা করে সময় লাগছে। তো সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল হাতে পেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে, এমনটা আপনাকে বলাই যায়। এর আগে কিন্তু গত মঙ্গলবার মানে গতকাল সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয় এবং সন্ধ্যা 6টায় কিন্তু ভোট গণনা শুরু হয়, কিন্তু এর পরেই স্থগিত হয়ে যায় সেটি কারিগরি ত্রুটির কারণে। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর রাত 12:30টার পর মধ্যরাতে ভোট গণনা আবার শুরু হয় এবং সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন বেলা বাজে 2:20, এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এবং চূড়ান্ত ফলাফল পেতে কিন্তু আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এবং এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। নুসরাত, পরবর্তীতে হয়তো বা আরও কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আসলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে মাত্র 39টি কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে কমিশন, তার মানে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে ফলাফল ঘোষণা করতে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন, সেখানকার খবর সংগ্রহ করতে থাকুন। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্তের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে আইসিসিকে পাঠানো চিঠির জবাব পেয়েছে বিসিবি। তবে সেখানে ভারতেই খেলতে বাধ্য করা হচ্ছে, এমন দাবি সরাসরি অস্বীকার করেছে বোর্ড। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। গেল রাতে ESPN ক্রিকইনফোর এক প্রতিবেদনে আলটিমেটামের কথা বলা হলেও বিসিবি স্পষ্ট ভাষায় বলেছে এমন কোনো বার্তা তারা পায়নি। দাবি করা খবরকে ভিত্তিহীন এবং বানোয়াট বলে উল্লেখ করেছে বোর্ড। জাতীয় দলের নিরাপত্তা নিয়ে বিসিবি বরাবরই কঠোর অবস্থানে। এর আগেও বিদেশ সফরে নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে, বিশ্বকাপের মতো আসরে এটি আরও স্পর্শকাতর। বিজ্ঞপ্তিতে বিসিবি স্পষ্ট উল্লেখ করেছে খেলোয়াড়দের নিরাপত্তাই তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকারের বিষয়। এছাড়াও এ নিয়ে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বিসিবি। রাজধানীতে শীতের এত তীব্রতা কেন? আবহাওয়াবিদরা বলছেন দিন এবং রাতের তাপমাত্রা কমায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 72 বছরের ইতিহাসে ঢাকায় রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে 29 ডিসেম্বর। সব মিলিয়ে আবহাওয়ার একটা বড় ধরনের পরিবর্তনের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হিমেল মাহবুব। কয়েকদিন ধরেই রাজধানীতে দিন রাতের বেশিরভাগ সময়ই তাপমাত্রা থাকছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সাথে ঘন কুয়াশা, সূর্যেরও তেমন একটা দেখা নেই। দুপুরের পর আবার কনকনে ঠান্ডা বাতাস। সব মিলিয়ে অন্য সময়ের চাইতে এবার একটু বেশি শীত অনুভূত হচ্ছে এই মহানগরে। কেন এই অবস্থা? গত 29 ডিসেম্বর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল 72 বছরের মধ্যে সবচেয়ে কম। এর কারণের সাথে জুড়ে আছে সতর্ক বার্তা। 29 ডিসেম্বরে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান, এটা ছিল 1.7 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ দূষণের কারণে অবশ্যই পরিবেশের ক্ষতি, আর এই ঘন কুয়াশার কারণে এই যে দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধানটা কমে যাচ্ছে, মানুষের শীতের অনুভূতিটা বেড়ে যাচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য হুমকির কারণ এতে দেখা যাচ্ছে এই ঘন কুয়াশার কারণে রোগ ব্যাধি এই ব্যাপারটা বেড়ে যাবে। আপনার কৃষিতে এর বড় ধরনের একটা প্রভাব রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও 2-3 দিন থাকবে হিমেল হাওয়ার দাপট। 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি সামনে আরও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। তবে জানুয়ারির শেষ সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা, সেই সাথে বাড়তে থাকবে তাপমাত্রা, কমে যাবে শীতের তীব্রতা। বাতাসের কারণেই কুয়াশার পরিমাণটা কেটে গেছে। হিমেল মাহবুব, 71, ঢাকা। পৌষের সর্বোচ্চ শীতে কাবু সারা দেশ। কমপক্ষে 32 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার নওগাঁয় মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
নওগাঁর বদলগাছিতে বুধবার সকালে রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। আর শীতের জন্য পরিচিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের দ্বিতীয় সর্বনিম্ন 6.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মেহেরপুরে। হাড় কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর অঞ্চলের জনজীবন। 3-4 দিন তো ঠান্ডা ছিল প্রচন্ড পরিমাণে, রাস্তাঘাটে লোকজন বেড়েছে খুব কম। দিন বাড়ার সাথে সাথে সূর্য উঠেছে এবং তাপমাত্রা বেড়েছে এবং জনজীবন একটু স্বাভাবিক হওয়া শুরু করছে। চায়ের রাজধানী মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। শীত অনেক লাগে, আমরা আগুন জ্বালে এখন রাইত থাকি। শ্রীমঙ্গলে প্রচন্ড শীত এবং এতই ঠান্ডা যে ঘর থেকে বের হতো খুব হিমশিম খাওয়া যাচ্ছে। গাইবান্ধায় 3 দিন সূর্যের দেখা নেই, দিন রাত ঘন কুয়াশা থাকছে, যে কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। কনকনে ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে কুড়িগ্রামের কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষজন। নদীর বাতাসে থাকি বাবা, ঠান্ডা এলে আমি থাকতে পারি না। 3-4 দিন সূর্য একদম কোথাও দেখা যায় না। দক্ষিণাঞ্চলের মোংলায়ও পৌষের প্রচণ্ড শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বড় বড় নৌযান নোঙর করা হয়েছে। একই পরিস্থিতি পটুয়াখালীর কলাপাড়া এবং সাতক্ষীরা উপকূলেও। আমরা এই বোট চালাই, শীতে ঠান্ডায় কুয়াশায় খুব আমরা ক্লান্ত। অনেক ঠান্ডাও লাগতেছে, তারপরও পেটের দায়ে কাজে বের হতে হচ্ছে। 2 সপ্তাহেও সূর্যের দেখা নেই সিরাজগঞ্জে। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কৃষকরা মাঠে নামতে পারছে না। বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। দেশের ইতিহাসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় 2018 সালের জানুয়ারি মাসে। ওই বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2.6 ডিগ্রি সেলসিয়াস। পিন্টু হাজং, 71। এ যেন থেকেও নেই কিছু, নষ্ট যন্ত্রপাতি, আবর্জনা, বাড়তি রোগীর চাপ, সব মিলিয়ে নিজেই যেন আইসিইউতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল। আর শহীদ এম মনসুর আলী মেডিকেলের লোকবলের অভাবে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে এই অঞ্চলের রোগীরা। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন মাহফুজুর রহমান। স্ট্রেচার না পাওয়ায় বয়োজ্যেষ্ঠ মিজানুর রহমানকে এভাবেই নামানো হয়েছে হাসপাতালের 4 তলা থেকে। ওয়ার্ড বয় নাই, কোনো একটা স্ট্রেচারের যে ব্যবস্থা থাকবে, যে না তদারকির যে একটা ব্যবস্থা থাকবে, যে স্ট্রেচার দিয়ে কোনো রুগীকে নামাতে হবে, সেগুলোর তো কোনো সিস্টেম নাই। হাসপাতালে 2টি লিফটই নষ্ট, ফলে মুমূর্ষু সব রোগীদের সিঁড়ি ভেঙে 3-4 তলা পর্যন্ত ওঠানামা করতে হচ্ছে। কষ্ট করে ছাড়া তার উপায় নেই, যেহেতু টলিও নাই, টলিও অনেক কম, খুবই কম টলি। যে টলিগুলো এখানে আছে তাদের খুবই কম, সীমিত। কোথাও কোনো সময় পাই, কোনো সময় পাই না। এখন এইভাবে উঠে যাওয়া লাগবে। সিঁড়ি কিংবা করিডোর, পুরা হাসপাতাল জুড়েই ধুলোর আস্তরণ। রোগীদের যেন অভিযোগের শেষ নেই। বেডের উপরে জায়গা কুকুর আইকে থুয়েছে, বিলাই আইকে থুয়েছে। আমরা টাকা উঠাই উনিকে একদিন দিয়েছি যে আমাদের বাথরুমটা পরিষ্কার করেন, আর পর্যন্ত পরিষ্কার করে না। ট্রিটমেন্ট ভালো হচ্ছে, শুধু একটু অপরিষ্কারের দিকটা খেয়াল রাখলে ভালো হতো আর কি। ওষুধের দাম হলো 2000 টাকা, আর ওষুধ লেখা দিয়েছে 4000 টাকা হয়েছে আমার। হাসপাতালের বেশিরভাগ যন্ত্র নষ্ট থাকায় ভর্তি রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হচ্ছে স্থানীয় ক্লিনিকে। আমাদের মোট আলট্রাসোনোগ্রাম মেশিন হচ্ছে 4টা, তার ভিতরে 3টি হচ্ছে অচল আর 1টি এখন সচল আছে। ল্যাবের কিছু যন্ত্রপাতি, অ্যানালাইজার কিছু আছে, এগুলো মেরামত করা আর সম্ভব হয় না, এগুলো কিছু অচল আছে। যে পরিমাণ ডাক্তার, যন্ত্রপাতি বা আমাদের যে লজিস্টিক যেগুলো আছে, সেটা 250 বেডের অনুপাতে দেওয়া হয়, কিন্তু সেবা দেওয়া হয় 450 বেডের। এত সংকটের পরও চিকিৎসকদের একটু ভালো ব্যবহারেই যেন রোগীর সন্তুষ্টি। বাবার বুকে ব্যথা, ডাক্তার দেখালাম, ডাক্তার সুভাষ চন্দ্র দেখালাম, খুব ভালো, ওনার আচরণ খুব ভালো, ব্যবহার ভালো, আর খুব যত্ন নিয়ে দেখলো আর কি। হ্যাঁ, মোটামুটি ভালো, চিকিৎসা ভালো। এদিকে সকাল সকাল শহরের আরেক হাসপাতাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের আউটডোরে রোগীদের দীর্ঘ লাইন। তখনও চিকিৎসক আসেননি, ফলে রোগীদের বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 3টা টেস্ট দিছিল,
এখান থেকে করাইছিলাম, পরে এখানকার ডাক্তাররা দেখে নাই, বলছে যে না আপনি এটা বগুড়া থেকে করান। একজন এক জায়গায় থেকে আসছে, গ্রাম থেকে সবাই আসছি, ফাঁকে থেকে আসে এখানে তো মনে করেন আমরা ডাক্তার পাইতেছি না। কত অসুস্থ রোগী মনে করেন যে তারা থাকতে পারতেছে না বা এই করতে পারছে না, কিন্তু তাদের বসার মতো কোনো ব্যবস্থা নেই। অনেক চিকিৎসা নাই, অনেক পরীক্ষার জন্য আসলে অনেক লম্বা সিরিয়াল ধরে থাকতে হয়, অনেক দালালের ভোগান্তিতে পড়তে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জরুরি বিভাগে কোনো চিকিৎসকের পদ সৃষ্টি হয়নি, বাধ্য হয়ে ইনডোর আর আউটডোরে একই চিকিৎসককে সেবা দিতে হচ্ছে। এমনকি এই কলেজ ও হাসপাতালে নেই মেডিসিন বিভাগ। এখানে জরুরি বিভাগের জন্য যে পদ ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এই পদগুলো এখনো সৃজন হয় নাই, কিন্তু আমাদের বিভাগটি চালু রাখতে হয়েছে। একইভাবে আমাদের আউটডোর মেডিকেল অফিসারের পদ সৃজন হয় নাই এবং কোনো পদায়নও নাই, কিন্তু আমাদের জনগণের জন্য, জনগণের দাবির জন্য বা একটা সার্ভিস শুরু করার জন্য আমাদের আউটডোর অবশ্যই চালু করা প্রয়োজন এবং আমরা চালু করেছি। হাসপাতালটিতে দুটি এক্স-রে মেশিন, একটি বিকল অনেক দিন ধরে, যেটি চালু ছিল সেটিও বিদ্যুতের যাওয়া আসায় সম্প্রতি বিকল হয়ে গেছে। আর অন্যান্য যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। পরিচালক স্যারেরা চেষ্টা করছে অনেকবার, ইঞ্জিনিয়ার নিয়ে এসে চালু করা সম্ভব হয়নি, সব ইঞ্জিনিয়াররা এসেই ব্যর্থ হয়ে চলে গেছে। কার্ডিওলজি বিভাগে গিয়ে দেখা গেল কোটি কোটি টাকা দামের হার্টলাং মেশিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ক্যাথল্যাব থাকলেও হয় না অস্ত্রোপচার। পেশেন্ট লং টার্ম সাফার করে, কারণ যদি আপনার ব্লক যদি না ছাড়াইতে পারেন ইমিডিয়েট, তাহলে তার মানে রক্ত চলাচল কমে যাবে, ডিজিটাল যে মাসেল সেগুলো নষ্ট হয়ে যাবে, তখন হার্টের যে ফাংশন নর্মাল করবে না, তখন ভবিষ্যতে দেখা যায় পেশেন্ট তার ডেইলি অ্যাক্টিভিটি ঠিক মতো করতে পারছে না। এই জন্য কিন্তু এখানে মেজরিটি পেশেন্ট সব আছে হার্ট ফেলার রোগী, কারণ আমরা তাদেরকে ইমিডিয়েট যে রিপারমেশন সেটা করতে পারছি। অবশ্যই ব্যবহার, কারণ না মানুষ একটা এত কস্টলি এবং এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া হয়েছে তো আসলে মানুষের উপকার করার জন্য। এটা তো সরকার কর্তৃপক্ষ সদিচ্ছা, তারা যারা ডিরেক্টর আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট। সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ আর হাসপাতালগুলো যেন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আধুনিক যন্ত্রপাতি থাকলেও উন্নত সেবা থেকে বঞ্চিত রোগীরা। নষ্ট হতে বসেছে কোটি কোটি টাকা দামের এসব যন্ত্রপাতি, অথচ দক্ষ জনবল নিয়োগ দেয়া গেলে এই মেডিকেল কলেজ হাসপাতালটি হতে পারে উত্তরাঞ্চলের মানুষের ভরসাস্থল। হিমেল মাহবুব, ৭১, সিরাজগঞ্জ। নারী উন্নয়ন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এমন প্রার্থীকেই ভোট দিতে চান পাবনার নারীরা। পাশাপাশি গুরুত্ব দিতে চান নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। কেউ কেউ বলছেন নারী নিরাপদে চলাফেরা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করাও জরুরি। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী চিন্তায় পিছিয়ে নেই পাবনার নারীরা। এরই মধ্যে তারা নানা হিসাব ও সমীকরণে যুক্ত হয়েছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। এখন পর্যন্ত বলছেন নারীদের কর্মসংস্থান, নারী উন্নয়ন এবং নিরাপত্তার জন্য যারা সত্যিকারে কাজ করতে চান তাদেরকেই তারা ভোট দেবেন। রাস্তাঘাটে চলাফেরা করলে যিনি সমস্যা না হয়, সচ্ছলতা যাওয়া আসা, এমন কানকে ব্যাক সাউন্ড না দেয়, খুন খারাপি, হত্যা, তারপরে ধর্ষণ, এই জিনিসটা অতিরিক্ত বাড়ছে। এই জিনিসটা যাতে না হয় সেই ধরনের একটা প্রার্থী চাই। পাবনায় পুরুষের পাশাপাশি বহু নারী শ্রমিক কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তবে তুলনামূলকভাবে জেলায় নারীদের কর্মসংস্থান অনেক কম। তাই আগামী সংসদ নির্বাচনে নিরাপত্তা সহ নারী উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য যারা কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন। পাত্রী চাই যাতে আমাদের এই কারখানায় কাজকর্ম থাকে, প্রতিষ্ঠান আরো যাতে বাড়ে। আমরা তো অভাবী, আমরা নারীরা অভাবের জন্য কাজে আইছি, এখন এমন কিছু চাইনি যে সেই জন্য আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সর্বপ্রথম আমরা চাই নিরাপত্তা ব্যবস্থা, কারণ যদি নিরাপত্তা ব্যবস্থা না থাকে আমাদের তো ভোট দিতেও আমরা সাহস পাচ্ছি না। নারীরা আরো জানান, অপরিকল্পিত নগরায়নের কারণে কর্মব্যস্ত জেলা শহর পাবনায় সবসময় যানজট লেগেই থাকে। তাই যানজট নিরসন সহ দুর্ঘটনার পাশাপাশি নারীর প্রতি সহিংস আচরণে তারা বেশ উদ্বিগ্ন। পথঘাট নিরাপদ হবে, আমাদের কর্মসংস্থানগুলো নিরাপদ হবে, নারী বান্ধব হবে, এটাই সবচেয়ে বেশি আমাদের প্রত্যাশা থাকবে। অনেক সময় দেখা যায় প্রার্থীদের কাছ থেকে আশা করে নির্বাচনের পরে তাদের অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া, এইগুলো মানে যারা যায় প্রতিশ্রুতি দিবে, আমরা আশা করি সেই প্রতিশ্রুতিটা তারা যেন রক্ষা করে। তবে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি সবার আগে। আমি আসলে নারী পুরুষ এভাবে আলাদা করে বলতে চাই না, একই বক্তব্য ঘুরে ফিরে আসবে। আমার প্রত্যাশা থাকবে যেই আসবেন, যে আসনে আসুন না কেন, তাকে আসলে সবার জন্য কাজ করতে হবে। আমার চতুর্দিকে এত বেশি বাধা যে আমি আমার নিজেকেই তো স্বাধীন ভাবতে পারছি না। সুতরাং জনপ্রতিনিধিদের কাছে আমাদের তো
চাওয়ার সবচাইতে মোক্ষম চাওয়াটি হচ্ছে আমি যেন আমার পায়ের তলায় মাটি পাই। জেলার 5টি আসনে মোট ভোটার 22,93,341 জন। এর মধ্যে নারী ভোটার 11,32,366 জন ও পুরুষ ভোটার 11,60,958 জন। মোট ভোটারের সংখ্যায় নারী থেকে পুরুষ ভোটার 28,000 বেশি। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।